17 বছর বয়স, আপনি পাসপোর্ট করলেন কিভাবে বা আপনার ভিসা অ্যালাউ করলো কিভাবে? দালালরা পাসপোর্ট করিয়েছে 17 কি 21 করে দিচ্ছে। সেই মুহূর্তে আসলে করার কিছুই ছিল না, সেখান থেকেই প্রতারণার শুরু। আমাদের পাশেই যারা ইন্ডিয়ান 4000 5000 রিয়ালে কাজ করতেছি, একই কাজ একসাথেই করতেছি, আমরা 900 রিয়ালে। বাঙালিদের কাজের রেটটাই কম, সরকার আসলে এটা ধরে বেঁধে দেয় না। এসি রুমে ভাত খেতে গেলেও কনুই দিয়ে ভাতের মধ্যে ঘাম পড়ে। 1000 কেজি ওজনের সাইলেন্সার নিয়ে যাওয়ার সময় আমার হাত পাইপের নিচে পড়ে যায়, আমার এই আঙ্গুলটার মাংসটা পুরোটাই ছেটে পড়ে যায়। কোম্পানি চিকিৎসা দিয়েছে কিন্তু আমাকে একদিনেরও ছুটি দেয়নি। আমি আশিককে দেশ থেকে নিয়ে আসছি এই কাজের জন্যে না, যে কাজে নিয়ে আসছি সেই কাজে দাও। ওখানে শুধু সেফটিরা আসতো, 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অধিক হলে কাজ অফ রাখা হতো। আপনি কেন বলছেন যে আপনি পাচারের শিকার? আপনি তো নিজে সজ্ঞানে গেলেন। পরিবারের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য পাড়ি জমিয়েছিলেন সুদূর কাতার, ফিরে এসেছেন একদম শূন্য হাতে। ফিরে এসে কাজ করছেন যেন ওনার মতো আর কেউ একই ভুল না করে। সুপ্রিয় দর্শক, মাই স্টোরির আজকের পর্বে আমাদের অতিথি আশিক। আমরা আশিকের মুখ থেকে শুনবো আশিকের এই বদলে যাওয়া জীবনের গল্প। আশিক, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন আপনি কবে বিদেশে গেলেন এবং কিভাবে ফিরে এলেন? আমার এসএসসি পরীক্ষার 8 দিন আগে 2017 সালে আমার বাবা মারা যায়। আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবার, সংসারে বড় ভাই এবং বাবাই ছিল সম্বল। ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, ঠিক সেই সময় আমার বোন জামাই তিনি সংবাদ পান যে ওনার ওখানে একজন কাতারে লোক পাঠায়। তো উনি তার সাথে কথা বলে বাড়িতে কথা বললেন, বাড়িতে আমাকে তারা বলল। আমি প্রথমে সম্মতি দিলাম না, কারণ আমি পড়ালেখা করতেছিলাম, অ্যাজ এ স্টুডেন্ট খুব ভালোই ছিলাম। তো 2-1 দিন পর বাবা তো নেই, মা এবং বড় ভাই আমাকে বলতেছে যে এরকম সবাই বলতেছে যে বিদেশে গেলে ভালো কিছু হবে, 70-80 হাজার টাকা স্যালারি দেবে, যদি সেখানে যাওয়া হয় তাহলে আমাদের সংসারটা খুব ভালো চলবে। তো 2-3 দিন ভাবার পরে ডিসিশন দিলাম যে হ্যাঁ যাওয়া যায়। তখন আর কি তারপর দালালরা আসলো বাসায় 2 দিন, ওরা বাড়িতে বোঝালো, আমাকেও বোঝালো যে কাতারটা ভালো হবে, মধ্যপ্রাচ্যের দেশ, স্যালারি অনেক, এই অল্প বয়সে এত স্যালারি, এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। তারা আসলে তাদের মতো করে মোটিভেট করলো। আপনি কি আমাদেরকে খুব সংক্ষেপে বলবেন যে আপনার বাড়ি কোথায়, বা যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছিল আপনার ভিসার ব্যাপারে তার বাড়ি কোথায়, একটু বিস্তারিত খুব সংক্ষেপে। আমার বাসা রংপুরের কাউনিয়া উপজেলাতে। আর আমাকে যে দালাল উনি বলছিলেন ওনার বাসা রংপুরেই, শহরের কাছেই। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। আপনি কত নম্বর? আমি সবার ছোট, সবার ছোট, সবার আদরের। 17 বছর বয়স, আপনি পাসপোর্ট করলেন কিভাবে বা আপনার ভিসা অ্যালাউ করলো কিভাবে? আমি তো এ বিষয়ে তখন কিছুই জানতাম না, কারণ পড়ালেখা করছি আর এসব নিয়ে কখনো ঘাটাঘাটিও করা হয়নি। তো দালালরা পাসপোর্ট করিয়েছে 17 কি 21 করে দিছে। তারা বললো যে তোমার একটা জন্ম নিবন্ধন করে নিয়ে আসো, আগেরটা হবে না, নতুন একটা করো, আমরা যেটা বলতেছি এটা নিয়ে যে একটা জন্ম নিবন্ধন করে নিয়ে আসো। ইউনিয়ন পরিষদ থেকে নতুন একটি জন্ম সনদ তৈরি করি, সেটা তাদেরকে দেই। এটা কিভাবে সম্ভব যে আপনার জন্ম নিবন্ধন একবার করা আছে তারপর আবার আপনি করছেন? এটা আসলে তখন দালালরা এমনভাবে মোটিভেট করছে যে এটা করো, তারাও মানে পথ বলে দিল যে এভাবে বললে যে তারা একটা জন্ম নিবন্ধন করে দিবে। তো তাদের কথা অনুসারে একটা জন্ম নিবন্ধন করলাম। তারা সেটা নিয়ে যে পাসপোর্ট করিয়েছে, পাসপোর্টে আমার নামটা ভুল করেছিল, আশিকুর রহমানের জায়গায় আশিক আর রহমান লিখেছিল। তো যেদিন আমার হাতে পাসপোর্ট আসে তার আগে তো পাসপোর্টের যত কার্যক্রম আছে সব সম্পন্ন করি, পাসপোর্ট নিয়ে দেখি ভুল। তখন আমি দালালকে বললাম পাসপোর্টে তো নাম ভুল আছে। তখন বললো যে সমস্যা নাই, আরবে যাচ্ছ, আরবের স্টাইলে নাম না হলে কি আর হয়? হ্যাঁ, এরকম করে যখন বললো তারপর ভাবলাম যে হয়তো বা এটাই মধ্যপ্রাচ্যে চলে। আচ্ছা আশিক, আপনার এই প্রসঙ্গে আসবো। আপনি পড়াশোনায় কেমন ছিলেন? পড়াশোনায় ভালো ছিলাম, ক্লাস 8-এ 4.81 রেজাল্ট ছিল।
এসএসসিতে 4.71, আর ইন্টার যখন শেষ হলো কাতার থেকে এসে শেষ করে আবার ইন্টার শেষ করলাম, তখন সেটাতে রেজাল্ট ছিল 4.81। বা আপনার তো রেজাল্ট ভালো ছিল, জি তারপর এই রেজাল্ট ফেলে বিদেশ যাওয়া, এটা কি শুধুই পরিবারের জন্য না আপনিও একটু আসলে না, লোভে পড়ে গিয়েছিলেন? আসলে বলতে কি পরিবারের একটা অসচ্ছলতা ছিল, নিম্ন মধ্যবিত্ত পরিবার। আর প্রথমে তো আমি না করেছিলাম, পরবর্তীতে যখন দালালরা মোটিভেট করলো, মস্তিষ্ক ওয়াশ করলো, হ্যাঁ, তখন আসলে সেটা আসলে কোনটা কি আসলে বোঝার মতো সক্ষমতা হয়নি। আপনি আমাকে একটু বলবেন যে কি প্রক্রিয়ায় আপনার জন্ম নিবন্ধন, আগে একবার জন্ম নিবন্ধন থাকার পরেও নতুন করে জন্ম নিবন্ধন হলো, আপনার 17 বছর বয়স 21 বছর হয়ে গেল, মানে এটা কি মানে কাদের যোগ সাজসে? এটা দালাল চক্র বলল যে এটা তো 17 বছরের লোক নেয় না, ওখানে তো আসলে ওয়ার্কার যারা ভিসায় নিবে ওরা আসলে 17-18কে অ্যালাউ করে না, 18-র উপরে নেয়। তো 18 দিলে কেমন হয়ে যায়, তো আমরা তোমার 21 করে দিচ্ছি। তো আমরা লিখে দিলাম তুমি এটা নিয়ে যে একটা জন্ম সনদ নিয়ে আসো, এটা বললে যে আমার আগের জন্ম সনদটা ভুল হয়েছে, তো এটা নিয়ে গেলে দিলে তো ওরা একটা নতুন জন্ম সনদ তৈরি করে। তখন আপনার এনআইডি কার্ড হয়নি? না, 17 বছরে এনআইডি কার্ড আসলে হয় না। আচ্ছা, এরপরে আপনি ভিসা পেয়ে গেলেন নাকি পাসপোর্ট হাতে পেলেন? পাসপোর্ট হাতে পেলাম। পাসপোর্ট হাতে পেয়ে ওরা আমাকে নারায়ণগঞ্জে পাঠায়, বাসা থেকে নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে একটা ট্রেনিং সেন্টারে। সেখানে আমি 1 মাস ট্রেনিং করি মূলত 2টা কাজ হয়, একটা প্লাম্বিংয়ে আর একটা ডাক্ট মানে এসি মেকানিক্যাল যেটাকে আমরা বলি। তো ইন্টারভিউ দেই, ইন্টারভিউয়ে ডাক্ট মানে ইন্টারভিউ হয়, সেখানে সিলেক্ট হই প্রথম দিনেই। তো তারপরে ওরা ভিসা দেয় আর কি। আপনি ভিসা পেলেন কি হিসেবে? ওয়ার্কার ভিসা, ডাক্টম্যান হিসাবে ভিসা পেলাম। ডাকম্যান মানে? ডাক্টম্যান বলতে এসি মেকানিক্যালে বহির্বিশ্বে বড় বড় এসি আছে, সেই এসির যে লাইনগুলো নিয়ে যাওয়া হয় ওটাকে ডাক্ট বলা হয়। এই একটা করে ডাক্ট আপনার 6 ফিট করে থাকে, 6 ফিট 4 ফিট তুললেন তৈরি করা হয়, মূলত বাহির থেকে কিনে আনা হয়, ওইলেন আমরা ইনস্টলেশন করি। আচ্ছা, আর মূলত যখন শর্ট হয় তখন নিজেরাই মেকিং করতে হয়। এটা মূলত প্রশিক্ষণ নেই। কতদিন প্রশিক্ষণ নিলেন? 1 মাস। আচ্ছা, এই 1 মাসের খরচ কে দিল? 1 মাস নিজের খরচেই সব প্রশিক্ষণ। আচ্ছা, 1 মাস নিজের খরচে প্রশিক্ষণ হয়। তারপর ইন্টারভিউ হয়, কাতার যে কোম্পানিতে যায় সেই কোম্পানি থেকে ইন্টারভিউ নেয়। এটা কি মানে ফেস টু ফেস নাকি ফেস টু ফেস? অনলাইনে। ফেস টু ফেস। লোক আসছিল? জি, সুপারভাইজার এসেছিলেন, নাম ফয়সাল, ওনার বাসা তুরস্কে। মানে আপনার যে ফিজিক্যাল স্ট্রাকচার, মানে এখন আপনার আমরা যা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনি এই কয়েক বছর আগে এর থেকে খুব বেশি ভালো ছিলেন না? না, ছিলেন, আরো হেলদি ছিলেন? এরকমই ছিলাম, আর এখন একটু বেশি শুকাই গেছি। এরকম একটা ভারী কাজ, এসির এই কাজটা নিশ্চয়ই অনেক ভারী কাজ। হ্যাঁ, অনেক ভারী কাজ। সেরকম ভারী কাজে তো আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে আরো একটু শক্তপোক্ত, আর একটু মানে স্বাস্থ্যবান বা শক্তিশালী মানুষ হলে ভালো হয়। জি, সেই তুলনায় তো আপনি তুলনামূলক কম শক্তিশালী। তুলনামূলক কম ছিলাম। মূলত এখানে বিষয়টা কাজ করছে, কোম্পানির সে সময় হিউজ লোক প্রয়োজন ছিল। মূলত সেই সময়টায় কাতার কয়েকটা সেক্টরে কাজ করতেছিল, একটা রোড, একটা বিল্ডিং, আর একটা হচ্ছে স্টেডিয়াম সেক্টরে। আমাকে মূলত নিয়ে গেছিলো স্টেডিয়াম সেক্টরে। আমি কাজ করেছি আলবায়াত স্টেডিয়ামে এসি মেকানিক্যালে। আচ্ছা, তখন আপনার সঙ্গে ওদের চুক্তি কি হলো যে বেতন কত বা? না, সে সময় আসলে সিলেক্ট করে গেল, আমাদের পাসপোর্টটা করে নিয়ে গেল যে ভিসা লাগিয়ে দেবে। তার পূর্বেই মূলত আমি যে দালাল আমাকে পাঠিয়েছিল তারা একটা চুক্তি করেছিল যে ওখানে তোমার স্যালারি হবে 70 থেকে 80 হাজার, প্লাস ওভারটাইম হবে 4 ঘন্টা অথবা 2 ঘন্টা, আর ওভারটাইমের হার হবে বেসিকের ডাবল। আচ্ছা, জি। তারপর যখন ভিসা আসলো, ভিসা আসার পূর্বেই সমস্ত টাকা ক্লিয়ার করে নেয় দালাল। কত টাকা দিলেন? দালালের হাতে 3,60,000 টাকা দিই, নগদ? 2 পর্বে দিই। প্রথমে যখন প্রশিক্ষণের জন্য আসি তখন অর্ধেক, ভিসা আসার পূর্বক্ষণে বাকি অর্ধেক। আচ্ছা, তারপরে ভিসা এলো কতদিন পর আপনার ইন্টারভিউ? ভিসা এলো 15 থেকে 20 দিন পর, খুব দ্রুত। ফ্লাই করলেন কতদিন পর? ভিসা আসার 20 দিন পর ফ্লাই করছি, কারণ ঈদ ছিল, ঈদের কয়েকদিন আগে ভিসা আসছে।
ঈদের সময় প্রচুর হয়, ফ্লাইট রেট বেশি থাকে, যার কারণে ঈদের পরেই নিয়ে যায় কিছুদিন পর। আমাকে যখন কন্ট্রাক্ট ফর্ম দেওয়া হয়, কন্ট্রাক্ট ফর্মটা যখন দেওয়া হলো তখন অন্তিম মুহূর্তে আমার মানে ফ্লাইট রাত 12টায়, আমাকে রাত 8টার দিকে আমি ট্রেনিং সেন্টারে আমরা আসি আগের দিন যে আসক অমুক দিন তোমার ফ্লাই হবে, তো টিকিট, ভিসা, কন্ট্রাক্ট ফর্ম সব এখানে আছে, এখান থেকে নিয়ে চলে যাব। তো ওরা যখন কন্ট্রাক্ট ফর্মটা দিল, কন্ট্রাক্ট ফর্ম দেখে আসলে চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেন? 900 রিয়াল মাত্র স্যালারি। 900 রিয়ালে তখন বাংলা টাকা হয় 22,000 টাকা, 21 থেকে 22,000 টাকা। ওভার টাইম যদি কোম্পানির হয় তো দিবে। সেই মুহূর্তে আসলে করার কিছুই ছিল না, সেখান থেকে প্রতারণার শুরু। আসলে তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। মানে আপনাদের এতগুলো মানুষকে এরকম ঠকালো যে 70-80 হাজার টাকা বেতন দেবে, তাদের মাত্র 22,000 টাকা বেতন, আপনারা ওই সময় কিছু করলেন না কেন? অন্তিম মুহূর্ত করার কিছু নেই, তখন রাত 8টা বাজে, 9টার মধ্যে এয়ারপোর্টে যেতে হবে। আচ্ছা আচ্ছা। মানে এমন মুহূর্তে শুধু কাগজ দিচ্ছে, সিগনেচার করে চলে যাও, সিগনেচার করে চলে যাও। মানে আপনি তো হয়তো বা পড়াশোনা জানতেন, জি। আপনি পড়তে পেরেছেন, অন্যরা বোধহয় পড়েওনি। অনেকেই তো পড়তে পারেনি। মানে সাইন করে চলে গেছে। হ্যাঁ, সাইন করে চলে গেছে। দেন ওখানে যাওয়ার পর কোম্পানি যখন রিসিভ করলো আমাদেরকে, কোম্পানি আলাদা আর একটা স্টেটমেন্টে সিগনেচার নিল, যেটা হচ্ছে হ্যাঁ কাতারে নামার পর যে আমরা তোমার কাছ থেকে একটি টাকাও নেইনি, তোমার সমস্ত খরচ, বাসা থেকে এয়ারপোর্ট থেকে কাতারে সমস্ত খরচ আমরা দিয়েছি। মেডিকেলটা যেটা হয় সেটার জন্যেও ওরা টাকা দিয়েছে, অথচ মেডিকেল খরচ আমি দিয়েছি, ট্রেনিং খরচ আমি দিয়েছি, বাসা থেকে আসা খরচ, এয়ারপোর্টে যাওয়া খরচ, সমস্ত খরচ আমার ব্যবহার বহন করতে হয়েছে। মানে 3,60,000 টাকার বাইরেও আপনার আরো কত টাকা খরচ হলো? আরও এদিকেই 40,000-এর মতো খরচ হয়, প্রায় 4 লাখ। 4 লাখ টাকা এই প্রসেসেই ব্যয় হয়। আর নিজের কাপড় চোপড়, ফ্যামিলিতে এসব আরও অনেক 20-30 হাজার টাকা যায় এক্সট্রা। প্রায় 4.5 লাখ টাকার। জি, সব মিলে যদি A to Z ধরা যায় 4.5 লাখ। আচ্ছা, তারপরে ওখান থেকে ওরা একটা স্টেটমেন্ট নেওয়ার পরে ওরা স্টেটমেন্ট নিল যে এখানে সিগনেচার দাও। তখন আমি তো বললাম যে টাকা দিয়েছি। ওরা বললো যে না, এ কথা বললে তোমার এখান থেকে দেশে যেতে হবে, কোনো অপশন নেই। তখন সিগনেচার দিতে বাধ্য হলাম, সবাই দিচ্ছে, বলতেছে সিগনেচার দাও, কী করবা, পরিবার তো আছে, এতগুলান টাকা, কিছুই করার ছিল না, সিগনেচার দিই। পরে 1 সপ্তাহ পর ওয়ার্ক অ্যান্ড হাইটের জন্য একটা প্রশিক্ষণ হয়, মানে উঁচুতে যেহেতু কাজ করতে হবে, এটার জন্য প্রশিক্ষণ নিয়ে একটা সার্টিফিকেট দেয়, সেটা নিয়ে কাজে তারপর কাজ করা শুরু করি। মূলত কাজটা খুব কঠিন ছিল। দেশে যেরকম বলছিল যে আসলে কাজ সহজ, আসলে সেরকমটা না। যে 22,000 টাকা স্যালারি, সেটাতে আসলে ওই কাজটা ছিল না। আমাদের পাশেই যারা ইন্ডিয়ান, আলবেনিয়ান, বসনিয়ান, ওরা 4,000-5,000 রিয়ালে কাজ করতেছে, একই কাজ একসাথেই করতেছি, আমরা 900 রিয়ালে। কারণ কি? বাঙালিদের কাজের রেটটাই কম। সরকার আসলে এটা ধরে বেঁধে দেয় না যে আমাদের জনবল দিব, যে এটা স্যালারি এটা হতে হবে, এর নিচে আমরা দিব না। কিন্তু অন্যান্য গভর্নমেন্ট এটা করে, অন্যান্য দেশের গভর্নমেন্ট। আপনাদের ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, এই ধরনের কোনো পলিসি কি ছিল ওখানে কোম্পানিতে? জি, কোম্পানিতে ছিল। আর থাকা খাওয়ার ব্যবস্থা? থাকা খাওয়া এখানে বলেছিল 300 রিয়াল দিবে, ফুড অ্যালাউন্স, আর থাকাটা কোম্পানির। ফুড অ্যালাউন্স 200 দিয়েছিল। থাকতেন কোথায়? হ্যাঁ, থাকতাম কোম্পানির আবাসনে। প্রথম 2 মাস নিজে রান্না করে খেয়েছি, পরবর্তীতে অন্য জায়গায় শিফট করে সেখানে কোম্পানির খাওয়া। কেমন ছিল এই থাকা, এই খাওয়া? অপরিচিত একটা জায়গা, অপরিচিত জায়গা, অপরিচিত মানুষজন, অপরিচিত ভাষা, নিজের বাংলা ভাষা খুব কম বাঙালিদের সাথে ইউজ হতো। খাওয়া দাওয়াটা আসলে
নিজেদের মতো করে নেওয়া লাগতো প্রথম দিকে, আর পরবর্তীতে মানায় নিতে হয় ধীরে ধীরে। কোম্পানি মূলত 12 ঘন্টা কাজ করাই নিত, স্যালারি 8 ঘন্টার দিত, ওভারটাইম 2 ঘন্টার, তবু মূল স্যালারি যেরকম সেটাই। বেসিকের যেটা ডাবল দেওয়ার কথা ছিল সেটা কখনোই পাইনি, আমরা কেউই পাইনি। এটা কি শুধু বাঙালিরা নাকি অন্যান্য দেশের মানুষেরা? আমাদের বাঙালিদের এটা বেশি হয়, আর ইন্ডিয়ান যারা ওদের কন্ট্রাক্টটাই আলাদা, ওদের সাথে কন্ট্রাক্ট আলাদা করছে কোম্পানি, আলাদা আলাদা করে কন্ট্রাক্ট দিছে ওদের, আর আমাদের কন্ট্রাক্টটা আলাদা। মূলত আমরা দেশে যে কন্ট্রাক্টে সিগনেচার করছি ওই কন্ট্রাক্টের সাথে কোনো সামঞ্জস্য ছিল না, দুটো কন্ট্রাক্ট আলাদা। দালালরা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওদের মতো কন্ট্রাক্টে প্রথমে সিগনেচার নেয়। এরপরে মানে আপনি কতদিন থাকলেন বা কেমন ইনকাম করলেন ওখানে? ওখানে আসলে ওভারটাইম 2 ঘন্টা সহকারে 27-28 হাজার টাকা আসতো। খেয়ে দিয়ে বাসায় 15,000 টাকার বেশি পাঠানো যেত না। পরিশ্রম কেমন ছিল? পরিশ্রম প্রচুর, গরম আমাদের দেশের থেকে ডাবল, অল টাইম 44 ডিগ্রি গড় অ্যাভারেজ তাপমাত্রা কাতারে। স্টেডিয়ামে কাজ করছি রাত্রে, আমরা রাত্রে দিনে 2 শিফটে কাজ করছি, অনেক সময় দিনে কখনো কখনো রাত্রে। তো গরমে বলবো কি, মানে ভাত খেতে গেলেও, এসি রুমে ভাত খেতে গেলেও কনুই দিয়ে ভাতের মধ্যে ঘাম পড়ে, মুখ দিয়ে ঘাম পড়ে। এসি রুমের ভিতর? এসি রুমে এতটাই গরম, মানে লোকজন আসতেছে বেরোচ্ছে, এসি কুলাচ্ছে না। 3-4 হাজার লোক খাওয়া দাওয়া করতেছি, এসি কুলাচ্ছে না অভাবে, এরকম একটা পরিবেশ। আর কাজের চাপও ছিল প্রচুর। এই গরমের মধ্যে কাজ করতে যে মানে কোনো দুর্ঘটনা বা? দুর্ঘটনা আমার সাথে 2 বার হয়েছে। একবার সাইলেন্সার, একটা 1000 কেজি ওজনের সাইলেন্সার নিয়ে যাওয়ার সময় আমার হাত পাইপের নিচে পড়ে যায়, আমার এই আঙ্গুলটার মাংসটা পুরোটাই ছেটে পড়ে যায়। কোম্পানি চিকিৎসা দিয়েছে, কিন্তু আমাকে 1 দিনেরও ছুটি দেয়নি, 1 ঘন্টার জন্যও ছুটি দেয়নি। এই আঙ্গুলের পুরো মাংসটা উঠে গেল আপনাকে? পুরো মাংসটা উঠে যায়, মানে ছিলই না? না, পাইপের নিচে পড়ে গেছিল, আর পাইপের ওপরে ছিল 1000 কেজি ওজনের সাইলেন্সার। আচ্ছা। পরবর্তীতে ওরা নিয়ে গেল, ট্রিটমেন্ট দিল, ব্যান্ডেজ করে দিল, কিন্তু কাজের জায়গাতেই বসে থাকো, কাজ করতে না পারো ওখানেই বসে থাকো, ছুটি হবে না। 1 দিনের জন্য ছুটি দেয়নি। মানে এই সুস্থ হলেন কতদিন লাগলো এটা? আমার হাত ভালো হইতে 1 মাসেরও বেশি সময় যায়। আমি বাসায় বলিনি, বাসায় প্রায় যখন সুস্থ হয়ে গেছি তখন জানাইছি। তখন কি বেতন পেলেন পুরোটাই? বেতন ওই হাত ওই অবস্থায় ছিল, ওই অবস্থায় কাজ করা লাগছে 1 হাত দিয়ে, আর এই হাতে ব্যান্ডেজ ছিল। তারপর স্যালারি দিত, 5 তারিখের স্যালারি, 10 তারিখ, 15 তারিখ, এভাবে স্যালারি আর কি দিত কিছুদিন পরে। কিন্তু যেটা কাঙ্ক্ষিত স্যালারি ছিল, ওভারটাইম 4 ঘন্টা করাই নিত, 2 ঘন্টার দিত, সেটা আসলে 2 ঘন্টারটাই মায়ের। মানে আপনারা এই যে আপনাদের সাথে বৈষম্য হচ্ছে, আপনাদেরকে যা স্যালারি দেওয়ার কথা সেটা দিচ্ছে না, এই ব্যাপারে আপনারা কারোর সাথে যোগাযোগ করেননি? বাসায় আসলে যোগাযোগ করে লাভ হয়নি। আমি দালালের সঙ্গে ফোনে কথা বলছি, ওরা বলছে কী করবা, কোম্পানি যদি না দেয় তো করার কিছু নেই, আমরা তো এখানে একটা চুক্তি করি, কোম্পানি তো নিজেদের মতো করে চলে, আমরা তো এখান থেকে কোম্পানিকে চাপ দিতে পারি না, কোম্পানি স্বতন্ত্র। ওরা এভাবে বলে। ঈদে 1 দিন ছুটি থাকে, ঈদে 1 দিন ছুটি, আর পুজোতে হিন্দুরা, সনাতন ধর্মী যারা, তারা ছুটি পায়, আমাদের ছুটি ছিল না, আমরা কাজ করছিলাম। আপনারা টানা কতদিন কাজ করলেন ওখানে? টানা আমি 10 মাস কাজ করি। তারপর কোম্পানির, আমি যে সেক্টরে কাজ করছিলাম সেই সেক্টরে কাজ শেষ হয়ে যায়, আচ্ছা। পরে আমাকে অন্য সেক্টরে কাজ দেয়, যেটা আসলে আমার সেক্টর না, এটা কোন sector? এবং ইনসুলেটরে দেয়। ওই সেক্টরটা আসলে স্যালারিও বেশি, আর সেক্টরটার জন্য আলাদা একটা প্রশিক্ষণ লাগে, সেটা আমাদের কিছুই দেয়নি। আমাদের মানে আমি যে সেক্টরে যাই সেই সেক্টরের কাজ শেষ হতে ওই সেক্টরে দিয়ে দেয়। খুবই খারাপ সিচুয়েশন ছিল এটা। আসলে মানে কেমন খারাপ ছিল? আপনি বলছেন, মুখে বলছেন খারাপ, আমাদেরকে তো না বললে। ওটা হচ্ছে কীরকম, মানে পোশাক আলাদা পরতে হয়। আমরা যেমন করোনার সময় ডাক্তারদেরকে দেখছি ফুল বডি সেফটি পরতে হয়, ইনসুলেটরে এরকমই সিস্টেম, যে ধুলোবালি প্রচুর এবং ডাস্ট অনেক,
এই ডাস্টগুলান শরীরে পড়লে প্রচুর চুলকায়। আচ্ছা, ওদের জন্য ওটা পরতে হয়, মাস্ক পরতে হয়, হ্যান্ড গ্লোভস পরতে হয়, আলাদা জুতা পরতে হয়, এসব দিয়ে কাজ করতে হয়। আসলে ওই কাজটার স্যালারি বেশি, আচ্ছা। কিন্তু আমাদের ওই আগের স্যালারিতেই ওই কাজেই দেওয়া হয়। মূলত দেশে থাকতে বলা হয়েছিল যে স্যালারি ইনক্রিজ হবে, 3 মাস পর স্যালারি বাড়বে। আমি ওখানে টোটাল যদি বলি যে 5 দিন কম 13 মাস ছিলাম, 1 টাকাও স্যালারি ইনক্রিজ হয়নি, বাড়েনি। আসলে এটা কি হয়েছে আমরা আসলে বলতে পারবো না কেন বাড়েনি, কারোরই বাড়েনি। আপনাদের সাথে যারা অন্যান্য দেশের মানুষ ছিল তাদের কি বাড়লো? তাদের যারা পুরাতন তাদের বাড়ছে 2 বছর পর। মূলত কন্ট্রাক্টে ছিল 1 বছর পরই স্যালারি বাড়বে, কিন্তু বাড়েনি, বাড়ার কোনো সম্ভাবনাও ছিল না। পরবর্তীতে যখন আমাকে কাজ দিল অন্য কাজ, আমি অফিসে কমপ্লেন করছিলাম পার্সোনালি, একাই, কেউ করেনি। তো আমাকে যে নিয়ে যায় আমার সুপারভাইজার ফয়সাল ছিল, ফয়সাল স্যার, ওনাকে ইনফর্ম করলাম। উনি সাব সুপারভাইজার এলি ছিল, উনি ফিলিপাইনের। ওনাকে বলল যে আমি আশিককে দেশ থেকে নিয়ে আসছি এই কাজের জন্যে না, যে কাজে নিয়ে আসছি সেই কাজে দাও। এটা কাতারের রুলসে নাই, মানে ওয়ার্কার রুলসে নাই যে একজন কাকে এক কাজের জন্য নিয়ে এসে অন্য কাজে দেয়া, তুমি ওই কাজে দাও। পরবর্তীতে অন্য মানে আগের কাজেই দেয় আমাকে, কিন্তু পরবর্তীতে কাজ না থাকায় কোম্পানি একে একে সবাইকে দেশে পাঠিয়ে দেয়, বলে যে আমরা তোমাদেরকে আবার নিয়ে আসব। তো আমি বাসায় আসার পর জানতে পারি যে আমাকে আসলে আমার ফ্যামিলি অকারেন্স দেখে আমাকে যে সিগনেচারটা নিচ্ছে, যেখানে সিগনেচার দাও একটা সাদা পেপারে, বাসায় আসার পর জানতে পারি যে ওটার মধ্যে ওরা তুলে দিচ্ছে যে আমি ফ্যামিলি অকারেন্স দেখে চলে আসছি নিজেই, যে আমার ফ্যামিলিতে প্রবলেম চলতেছে, আমি আর কাজ করব না, দেশে চলে যাব। তার মানে আপনি যে কমপ্লেন করলেন, এই কমপ্লেন করাটাই আপনার জীবনের কাল হলো। জি জি। তারপরে দেশে আসা, আর ওখানে অনেক কিছু বৈষম্য হয়েছে আমাদের সাথে, মানসিক টর্চার হয়েছে। কিরকম? মানসিক টর্চারটা কীরকম? কাজ তোমাকে এটাই করতে হবে, এই টাইমের মধ্যেই শেষ করতে হবে, করো, বসে থাকা যাবে না, কাজ কাজই, গরম ঠান্ডা কোনো বাদ বিচার নাই। ওখানে শুধু সেফটির আসতো, 54 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অধিক হলে কাজ অফ রাখা হতো, কিন্তু কাতারের তাপমাত্রাটা 50, 52, 53 ডিগ্রি সেলসিয়াস হরহামেশায় ওঠে গ্রীষ্মকালে, কিন্তু 54 যায় না। 2-1 দিন কাজ বন্ধ ছিল, 1-2 ঘন্টা, কিন্তু কাজ চলমান ছিল। পরবর্তীতে অনেকজনই মারা গেছে। মারা গেছে? হ্যাঁ, আমার চোখের সামনে একজন 8 তলা থেকে নিচে পড়ে যায়, সেখানেই ডেথ। মানে 8 তলা থেকে পড়ে গেল কি গরমের কারণে নাকি এমনি নিরাপত্তার জন্য? কাজ করতে করতে গরমে স্ট্রোক করে ফেলছে। মানে এমনও দিন গেছে 8 জন, 10 জন, 20 জন, 25 জন পর্যন্ত স্ট্রোক করছে। হিট স্ট্রোক? হিট স্ট্রোক, হিট স্ট্রোক গরমে। আমার একদিন এরকম হয়, মানে এমনও মানে জায়গায় কাজ করছি যেখানে শুধু একজন মানুষের শুয়ে যাওয়া যায়। আচ্ছা। শুয়ে যেয়ে ভেতরে কাজ করতে হয়, আবার সেখান থেকে ওই একজনেই শুয়ে বের হওয়া লাগে, এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা কাজ করছি শুয়ে শুয়ে? শুয়ে শুয়ে গরমের মধ্যে। মানে ওখানে কি নরমালি আলো বাতাস ঢোকার না, রাস্তা নেই? আলো বাতাস কোনো ছিল না, এরকম লাইট যদি দেওয়া হয় তাহলেই আলোকিত হয়, এরকম ছিল। অনেকজন মারা গেছে সেখানে ওই ইলেকট্রিক্যাল শর্ট খেয়ে, হিট স্ট্রোকে, ওপর থেকে পড়ে যেয়ে এরকম হয়েছে। আর আমাদের মানসিক টর্চারের মধ্যে আরও অনেক কিছু ছিল, যেমন সপ্তাহে 1 দিন কোম্পানি শুধু গাড়ি দিত বাজারে যাওয়ার জন্যে, কোম্পানি গাড়ি আমাদেরকে নিয়ে যেত, সেখান থেকেই নিয়ে আসতো, আর কোথাও যাওয়ার কোনো অপশন ছিল না। ক্যাম্পেই বন্দি ছিলাম, ক্যাম্প ছেড়ে কোথাও যাওয়ার অপশন ছিল না, যে বাইরে কোথাও যাব, অন্য কোথাও কাজের ব্যবস্থা করব, এখানে কাজ কোম্পানি এরকম করতেছে, স্যালারি বৈষম্য করতেছে, বাইরের কারোর সাথে শেয়ার করব, এটা অপশন ছিল না। মানে কোম্পানি থেকে বের হওয়ারই কোনো সুযোগ ছিল না? কোনো ছিল। আপনাদের সাথে কেউ কি ওখান থেকে বেরিয়ে যাওয়া বা একজন পালিয়ে গেছিল, নাম শহীদুল ইসলাম, বাসা নারায়ণগঞ্জ, ডাক নাম ডেভিড, আমরা ডাকতাম ডেভিড ভাই কয়ে। ও চলে যায়, পরবর্তীতে ওকে পুলিশ ধরে, মানে ও বের হয়ে যাওয়ার পর কোম্পানি ওর ভিসা ক্যান্সেল করে দেয়। আচ্ছা। পরে পুলিশ ওকে ধরে দেশে পাঠিয়ে দেয়। আপনি দেশে যখন ফিরে এলেন, কি পরিমাণ অর্থ ততদিনে আপনি পাঠাতে পেরেছেন? আমি তো জানতাম না যে কোম্পানি আমাকে দেশে পাঠিয়ে দেবে।
সেভাবে আমি যতটুকু ইনকাম করেছি ওখানে নিজে খেয়েছি, আর বাড়িতে 15-20 হাজার টাকা করে পাঠাইছি। আসলে বাড়িতে সেভাবে যেভাবে টাকা পাঠাইছে ওরাও তো ভাবেনি যে আমি দ্রুত চলে আসব। ওরাও টাকা সংসারের খরচাপাতি খাওয়া দাওয়াতে ব্যয় করছে। ঋণ আসলে কোনোভাবেই শোধেনি, জমি জমা বন্ধক রেখে গিয়েছিলাম। আমাদের যতটুকু জমি জমা অর্ধেক জমি জমা বন্ধক রেখে যাই। এখনও কিছু জমি বন্ধক আছে, সেটার ঘানি এখনও টানতেছি। এরপরে তো দেশে ফিরলেন, আবার পড়াশোনায় মন দিলেন। তো যে দালাল আপনাকে পাঠালো তার ব্যাপারে কি করলেন? আসলে দেশে ফিরে ব্যাপারটা এতটা সহজ ছিল না। এলাকার লোকজন বিভিন্ন রকমের কটাক্ষ করত, দেশে ফিরছে অকর্মা, পড়ালেখা ছেড়ে গেছে, ওর দ্বারা কিচ্ছু হবে না। কি হবে? কিচ্ছু না। পরবর্তীতে উইন্ডরক ইন্টারন্যাশনালের একটি সংস্থা, উইন্ডরক ইন্টারন্যাশনাল, এরা কারিগরি সহযোগিতা দেয় এবং ইউএসএআইডি দেয় অর্থ, আর বাস্তবায়ন করছিল আমাদের রংপুরে RDRS। তাদের আসলে অনির্বাণ নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা আমার সন্ধান পায়, তারা তাদের সাথে আমাদের কথা বলায়। পরবর্তীতে তারা লাইফ সাপোর্ট দেয় এবং লাইফ স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করে, যে এই মুমূর্ষ অবস্থা থেকে বেরিয়ে এসে জীবনে কিছু করার জন্য। আসলে সেরকম করার কিছুই ছিল না। অল্প বয়সে গেলাম, পড়ালেখা ছেড়ে 1 বছর গ্যাপ গেল, এসেই করোনা পেলাম। করার মতো তো সেই সময় কিছু ছিল না, ছোটো বাচ্চা, সারা জীবন পড়ালেখা করছি, কাজ তো কিছু এদিকে কৃষিকাজ কখনো করিনি। তো তাদের প্রশিক্ষণ নেই, তারা প্রশিক্ষণের মধ্যে অনেক মৌলিক বিষয় দেয়, পড়ালেখা করো, জীবনের দেশেও অনেক কিছু করা যাবে। দেন আবার পড়ালেখা স্টার্ট করলাম, ইন্টার কমপ্লিট করলাম, অনার্সে ভর্তি হই। এখন অনার্সে পড়তেছি রংপুর কারমাইকেল কলেজে, অনার্স 3rd ইয়ারে, ইতিহাস নিয়ে পড়তেছি। পাশাপাশি আমি কয়েকটা কাজ করতেছি, গরু পালন করতেছি, যেটাতে আমাকে সহযোগিতা করছে উইন্ডরক ইন্টারন্যাশনাল, অনির্বাণ। তারা অর্থনৈতিকভাবে সাপোর্ট করে এবং ঘুরে দাঁড়ানোর জন্য অনেক মৌলিক প্রশিক্ষণ দেয়, অনেকগুলান। সেখান থেকে আজকে আমি ঘুরে দাঁড়িয়েছি, গরু পালন করতেছি, এখন অনলাইনে টুকটাক কাজ করি, পাশাপাশি পড়ালেখাটা করে যাচ্ছি। অনলাইনে কি ধরনের কাজ করেন? অনলাইনে ক্যাপচার করতাম, প্রক্সি করি এবং পাশাপাশি ওয়েব ডিজাইনের কাজ শিখতেছি। আর মানব পাচার প্রতিরোধ, আমার মতো যারা পাচারের শিকার, তারা যাতে এরকম পাচারের শিকার না, এরকম বিষয়ে অনির্বাণরা কাজ করে। আচ্ছা, আপনি কেন বলছেন যে আপনি পাচারের শিকার? আপনি তো নিজে সজ্ঞানে গেলেন। আসলে পাচার নিজে যাওয়া বা কেউ নিয়ে যাওয়াটা পাচার না। পাচারের তিনটা অপশন থাকে, অ্যাক্ট, মিন, পারপাস। মানে 3টা বিষয় হচ্ছে কি, নিয়ে যাওয়া, কাজ দেয়া, উদ্দেশ্য। নিয়ে যাওয়া, কাজ দেওয়া, এ দুটা থাকতেই পারে। উদ্দেশ্যটাই হচ্ছে মৌল বিষয়, যে পাচার কিনা। উদ্দেশ্যটা যদি সৎ থাকতো, যে আমাকে যেটা কন্ট্রাক্ট করা হয়েছিল, কন্ট্রাক্টে যেটা দেওয়া হয়েছিল সেটাই দিয়েছে, কিন্তু না, সেটা দেয়নি, এটাতেই পাচারের মধ্যে পড়ে যায়। কন্ট্রাক্ট হয় 5 বছর আমাকে রাখবে, কিন্তু 5 বছর রাখেনি, 1 বছর সামথিং কিছুদিনের মধ্যেই পাঠিয়ে দেয়। এই যে আমার সাথে যে বৈষম্যটা হয়, মানে চুক্তিভিত্তিক আর চুক্তির বাইরে যেটা করা হয়, এটাই আসলে মূল বিষয়, পাচার এবং পাচার কি না। আপনার কাছে তো কোনো ডকুমেন্টস ছিল না ওই দেশের বা এই দেশের, যে আপনাকে এত টাকায় কন্ট্রাক্ট করা হলো, ওই দেশে যে আবার আপনি যখন সাইন করছেন তখন দেখছেন যে আরো কম টাকা, এরকম কি কোনো কাগজ আপনার কাছে ছিল? জি, কন্ট্রাক্ট ফর্ম ছিল। আপনি কেন এটা নিয়ে শ্রম আদালতে মামলা করলেন না? হ্যাঁ, পরবর্তীতে আমি উইন্ডরকের সাথে যখন যুক্ত হই, তখন আমি অভিযোগ দায়ের করি ঢাকায় মানবাধিকারে। তখন ওরা যে এজেন্সির মাধ্যমে আমাকে পাঠিয়েছিল, সেই এজেন্সিকে তলব করে। আমার পাসপোর্টে এজেন্সির সিগনেচার সিল ছিল। এজেন্সির সাথে যুক্ত হয়, এজেন্সি অনেক বলাবলি করে যে আপনার জন্য আমাদের এজেন্সির সনদটা হারাতে যাচ্ছি, অবশ্যই আপনি এটা আর করবেন না। ঢাকাতে অফিসে আমাকে এবং অ্যাডভোকেট সালমা আপা আমার সামনে বসা ছিল, আমাকে এবং এজেন্সির কর্মকর্তাগণ আসছিল, একসঙ্গে বসে ডিসকাস করা হয়
তো আমার কাছে আসলে এটা প্রমাণ করার মতন কোনো কাগজপাতি ছিল না, শুধু একটা কন্ট্রাক্ট ফর্ম যেটাতে আমার দেশে করে গেছিলাম এবং আমার পাসপোর্টটা আর টিকিট। তাছাড়া ওই দেশের কোনো কন্ট্রাক্ট ফর্ম আমার কাছে ছিল না। আমি প্রমাণ করতে আসলে সেভাবে প্রমাণ করতে পারিনি, তবে এই কন্ট্রাক্ট ফর্মটা দেখাতে ওরা আমাকে ক্ষতিপূরণ দিতে চায়নি, তারপরেও শুধু মানে সামান্য একটু ক্ষতিপূরণ দিয়েছে, সেটা 40,000। মানে কি করলে এজেন্সির এই ধরনের দুর্নীতি বা মানুষকে ঠকানোর রাস্তা বন্ধ হতো বলে আপনার মনে হয়? না আপনার কাছে কি কি ডকুমেন্টস থাকলে আপনি এদেরকে ধরতে পারতেন, আপনি প্রমাণ করতে পারতেন যে আপনি ঠিক ওরা বেঠিক? আমার এই দেশের কন্ট্রাক্ট ফর্ম এবং আমি যে চুক্তিটা করেছিলাম দালালের সঙ্গে, যে টাকাটা দিয়েছি, এটার যদি আমার এভিডেন্স থাকতো, চুক্তিপত্র যেটা আমি করিনি, দালালদেরকে টাকা দিয়েছি, এটার কোনো আমার কাছে ডকুমেন্টস ছিল না। এটা কি মানে হ্যান্ড টু হ্যান্ড? হ্যান্ড ওভার করছিলাম, হ্যান্ড টু হ্যান্ড, হাতে, যেটার আমার কাছে কোনো এভিডেন্স ছিল না। কোম্পানিতে বলছে তোমার কাছ থেকে আমি কোনো টাকা নিইনি। দালালকেও ধরার কোনো অপশন ছিল না আপনার? আমি যখন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ দায়ের করি, তখন দালালরা আমাকে বারবার ফোন দিচ্ছিল যে তুমি অভিযোগ কেন করলা, অভিযোগ কেন করলা, তোমার সাথে চুক্তি হয়েছিল এটা, কোম্পানি আসলে এত টাকা এই বয়সে তোমাকে কে স্যালারি দেবে। দালালরা তখন চাপ দিতে থাকে যে আমি যাতে অভিযোগটা তুলে নেই। এটাই ছিল, আসলে করার কিছু ছিল না, তখন তো ছোটো বয়স, অল্প বয়স ছিল, বুঝিনি। আর বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে কিছু রুলস রেজুলেশন থাকে, কোনোটাই আমি করতে পারিনি। তাহলে আপনি মানে যখন বুঝতে পারছেন, এখন কি করছেন? এখন আমি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছি, যেটার নাম অনির্বাণ। এই অনির্বাণের কাজ হচ্ছে মানব পাচার প্রতিরোধে কাজ করা, আর যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদেরকে সঠিক গাইডলাইন দেয়া। বিদেশ যাওয়ার যে 10টি ধাপ আছে বৈধ পথে যাওয়ার, সেই ধাপগুলো নিয়ে সচেতন করা, উঠান বৈঠক করা, স্কুল সেশন করা, তারপর বাজার ক্যাম্পেইন করা, র্যালি করা, সাইকেল র্যালি করা, এগুলো আমরা এখন করতেছি অনির্বাণ হিসেবে। মানে যাদেরকে আপনি টাকা দিলেন তারা কি খুব সামাজিকভাবে প্রভাবশালী হ্যাঁ, বা রাজনৈতিকভাবে? প্রভাবশালী। তাদের বাসা রংপুরে তাজহাটে, আমার বাসা তো কাউনিয়াতে, অনেক দূর, 20 কিলো ডিস্টেন্স। আসলে সেভাবে তাদেরকে জানাশোনাও নাই। আমার বোন জামাইয়ের এক পরিচিত, উনি পরিচিত। তাহলে আপনি টাকা দিয়ে দিলেন? এখন আসলে দালাল চক্র এমনভাবে ব্রেন ওয়াশ করে, তখন আসলে বোঝার কিছু থাকে না যে কোনটা কি হচ্ছে। ওরা এমনভাবে কথা বলে, এমনভাবে মিশে যায়, মস্তিষ্কে এমনভাবে কথা ঢুকায়, আসলে বলার কিছুই থাকে না। দিন শেষে নিঃস্ব হয়ে ফিরে আসলাম। মাথায় 4 লক্ষ 4.5 লক্ষ টাকা ঋণের বোঝা, সংসারে অশান্তি, পড়ালেখা ছেড়ে যাওয়া, সব কিছু মিলে একটা ট্রমার মধ্যে। কখন কি করব বুঝতে পারছিলাম না। সহায় ছিল ওপরওয়ালা, বিধায় উইনরক ইন্টারন্যাশনাল আমার খবরটা পায়, তারা আমাকে সাপোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আচ্ছা, এই যে আপনাকে আমরা দেখছি যে আপনি এখনো মনে হচ্ছে, যে আমার কাছে মনে হচ্ছে যে আপনি একটা মানসিক ট্রমার মধ্যে এখনো আছেন, আপনি ভুলে যাচ্ছেন, কথা গুছিয়ে বলতে পারছেন না, একই কথা বারবার বলছেন। এই যে আপনার মানসিক অবস্থা, এই মানসিক অবস্থা পরিবর্তনের জন্য আপনারা যে সংগঠনে কাজ করছেন তারা কি কোনো ভূমিকা পালন করছে কিনা, বা আপনি আপনার মতো যারা ভিকটিম আছেন তাদের সাপোর্টের জন্য কিছু করছেন কিনা? আমি ভুলে যাই এই বিষয়ে কয়েকটা সেশন আমাকে নিয়ে করা হয়েছে, এবং ট্রমা কাউন্সিলিংয়েও আমাকে 3 দিনে অ্যাটেন্ড করানো হয়েছিল ট্রমা থেকে বের হয়ে আসার জন্য। এবং আমরা যাদেরকে নিয়ে কাজ করতেছি এখন, মানব পাচারের শিকার, তাদেরকে এই সাপোর্টগুলো নিয়ে আমরা দিয়ে থাকি যে কিভাবে ফেরত রিটার্ন আসবে একজন মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য। কাজ করতেছি, কিন্তু নিজে ওভাবে বের হয়ে আসতে পারতেছি না। মানুষকে বোঝানোর সক্ষমতা তৈরি হয়েছে, নিজেকে মানিয়ে নিতে এখনও পারিনি। আপনি এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন, যে ভবিষ্যতে কি করতে চান, বা আপনি কি রকম স্বপ্ন দেখেন বাংলাদেশের? আমি স্বপ্ন দেখি দেশের মানুষ সবাই সুখে থাকবে, শান্তিতে থাকবে, সুস্থ থাকবে। সেটা তো সম্ভব না। এটা আমার চাওয়া স্রষ্টার কাছে, কারণ আমি অসুস্থতাকে খুব কাছে থেকে দেখেছি। আমার বাবা, আমার মামা আমার চোখের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে অসুস্থতায়।
আমি এখান থেকেই উপলব্ধি করতে পারছি যে সুস্থতা আল্লাহর অশেষ নিয়ামত। আমি তাই আল্লাহর কাছে চাই সবসময় সবাই সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আর আমার মতো যাতে পাচারের কেউ শিকার না হয়, প্রতারণার যাতে কেউ শিকার না হয়। এই জন্যই আমি কাজ করি, মানুষকে সচেতন করি, বিদেশ যাওয়ার 10টি ধাপ মেনে যেতে বলি। কেউ কথা না শুনলেও তার কাছে যাই দ্বিতীয়বার ছুটি, যে আমার কথাগুলো ধরার দরকার নেই। আমি একটা টোকেন দিয়ে আসি, বিদেশ যাওয়ার 10টি ধাপের একটি টুপি আছে, আমরা টুপি বলি, সেটা দিয়ে আসি। আমার কথা শোনার দরকার নেই, এই 10টি ধাপ মেনে বিদেশ যাও, পাচারের শিকার হবে না, অন্ততপক্ষে হবে না। আপনার এই কাজের কোনো ফলাফল কি পেয়েছেন, যে কেউ বিদেশ গিয়েছে যে সফল? অনেকজন যাচ্ছে, এখনও যাচ্ছে। গত 21 তারিখেও আমরা ত্রৈমাসিক সভা করলাম। সেখানে আমরা 3 জন নতুন ভিকটিমের দেখা পেয়েছি, যারা বিদেশ থেকে ফেরত আসছে। তাদেরকে নিয়ে কাজ করব এখন, তাদেরকে সাপোর্ট দিতে যতটুকু পারি, মনস্তাত্ত্বিকভাবে যতটুকু হেল্প করা দরকার করতেছি। আমরা অনেকগুলান মানুষকে সাপোর্ট দিয়েছি, যারা বিদেশ যাওয়ার আগে আমাদের সঙ্গে কথা বলছে, বিদেশ যাওয়ার ধাপগুলান সম্পর্কে, পাসপোর্ট থেকে ভিসা চেক সহ বিভিন্ন কার্যক্রমে আমরা তাদেরকে সহায়তা করছি। বিদেশ গেছে, ভালো আছে এখন অনেকজনই। আপনি কি আবার পুনরায় কখনো বিদেশ যাবেন যদি সুযোগ পান? না, আসলে আমি বিদেশ থেকে আসার পরেই নিয়ত করছি যে এরকম খারাপ সিচুয়েশনে আমি আর কখনো যাব না। ভবিষ্যতে কি হবেন বা ভবিষ্যতে কি করবেন? ভবিষ্যতে একটাই চাওয়া, সেটা হচ্ছে মানব সেবা করা। যে কোনো সেক্টরে যেখানে মানবের সেবা হবে, মানুষের সেবা হবে, সেই সেক্টরেই কাজ করার সুযোগ যদি আসে আমি করব। সুপ্রিয় দর্শক, আশিকের মতো আমাদেরও প্রত্যাশা প্রতিটা মানুষের ভেতরে যে মানুষটা আছে সেই মানুষটা জেগে উঠুক, আমাদের ভেতরের মনুষ্যত্ব মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো পর্ব নিয়ে আমি মরু ভাস্কর আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।